হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক নেক্সট.জেএস সেই সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা রিঅ্যাক্টের এই যে ফ্রেমওয়ার্ক নেক্সট.জেএস সেটাকে ইনস্টল করা দেখেছিলাম। আ তো আমরা নতুন একটা ফোল্ডার বানিয়ে সেখানে গত ভিডিওর যে কনসেপ্টটা সেটা একটুখানি আমরা রিভাইজ করে নিয়ে আমরা আজকের টপিকটা দেখব। তো তারও আগে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আপনাদেরকে একটুখানি আমি বুঝিয়ে দিতে চাই যে, এই যে নেক্সট.জেএস যেটা আমরা শিখছি, তো সেখানে মেইন যে টপিকগুলো, সেই টপিকগুলো কি, কি হতে চলেছে এবং কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমাদের কাছে যদি একটা গোল থাকে, তাহলে আমাদের বেসিক্যালি একটা ফুল সিলেবাস দরকার। যদি একটা সিলেবাস থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা এগোতে পারবো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি নেক্সটে কি, কি করা যেতে পারে। তো সেইজন্য আমি একটা নোট এখানে অলরেডি বিল্ড করে রেখেছি। সামান্য আমি একটু জুম করে নিচ্ছি। আপনাদের আশা করি এবার দেখতে আর অসুবিধা হবে না। তো কি, কি ফিচার্স আছে এখানে? তো সবার ১ম এ আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো নেক্সট অ্যাপ রাউটার। ঠিক আছে? অ্যাপ রাউটার কি এটা আজকের ভিডিওতে এক্ষুনি দেখব আমরা। তো আমাদের ফোল্ডার আর স্পেশাল কিছু ফাইল আমাদের বানাতে হবে। যে ফাইল আর ফোল্ডারের মাধ্যমে আমাদের কিন্তু এই নেক্সট এর যে জার্নি সেটা স্টার্ট হবে। ওকে? তার মধ্যে আমাদের লেআউটস থাকবে কিছু, তারপর লোডিং বা এরর হ্যান্ডলিং করার জন্য কিছু আ আমাদের ফাইল বানাতে হবে, যেমন loading.js, error.js মানে loading.js, error.js ইত্যাদি এই ফাইলগুলো। এছাড়াও আমরা দেখব যে React সার্ভার কম্পোনেন্ট কিভাবে বানাতে পারি। তো আমরা যখন React এ কাজ করেছি তখন দেখেছি যে আমরা ফ্রন্ট সাইডে মানে ফ্রন্ট এন্ড যেটা আছে সেই ফ্রন্ট এন্ডে কিভাবে আমরা কম্পোনেন্ট বানাতে পারি এবং পুরো জিনিসটা ফ্রন্ট এন্ডেই ছিল বেসিক্যালি React এ। আর নেক্সট এর ক্ষেত্রে কি হয়? নেক্সট এর ক্ষেত্রে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুটো একই জায়গায় লেখা যায়। সেটা আমি ১ম ভিডিওতে এক্সপ্লেইন করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সার্ভার সাইডে আমরা কিভাবে কম্পোনেন্ট বানাতে পারি। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা, সেই ইম্পোর্টেন্ট বিষয়টা হলো আ এসইও অপ্টিমাইজেশন। তো এসইও রিলেটেড কাজ আমরা কিন্তু খুব বেশি করিনি। কারণ আমরা React এ কাজ করেছি বা ফ্রন্ট এন্ড এ যখন HTML, CSS, JavaScript, Bootstrap এইসব নিয়ে কাজ করতাম। তো সেখানে এসইও র খুব একটা বেশি আমাদের চিন্তা করতে হতো না। সেই বিষয়টা যারা ব্যাকএন্ড এ ডেভেলপমেন্ট করতো, বিশেষ করে যারা WordPress এ কাজ করেছেন বা PHP দিয়ে কাজ করেছেন, তাদের এই বিষয়টা খুব বেশি খেয়াল রাখতে হতো যে এসইও কিভাবে অপটিমাইজ করা যায় বা এসইও করে কি করে? কারণ আল্টিমেটলি আমাদের যে প্রজেক্টটা আছে সেটা Google কে তো দেখাতে হবে। Google এর বটকে তো পড়তে হবে আমাদের ওয়েবসাইটের কনটেন্ট গুলো, তাই না? তো তবে গিয়ে না বিজনেস গ্রো হবে। তো এখন সেই জিনিসটা React এর যে ওয়েবসাইট গুলো সেগুলোতে করা আ অতটা বেশি মানে ইউজফুল না। মানে অতটাও ফ্লেক্সিবিলিটি নেই ওখানে। কিন্তু নেক্সট এর ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি আ অপটিমাইজ এবং এখানে খুব সহজেই এই বিষয়টাকে করা যায়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে জেনারেট মেটা ডেটা বলে আপনার একটা ফাংশন আছে। আ ইত্যাদি ফাংশন ছাড়াও আরো কিছু আ আমাদের এখানে বিশেষ কিছু ফাংশন দেওয়া আছে নেক্সট এ, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এসইও করে ফেলতে পারবো। ওকে? এছাড়াও মিডলওয়্যার এর একটা কনসেপ্ট আছে, সেটা এখন ডিসকাস করছি না। আ এরপরেই হলো এপিআই, যে আমরা নোডের ক্ষেত্রে আ নোড বা নোডের যে ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস, সেটার মাধ্যমে আমরা এক এপিআই বিল্ড করতাম। তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে কিছু করতে হবে না। নেক্সট এর মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। কিন্তু আমরা যদি চাই নেক্সট এর মধ্যে এক্সপ্রেস.js ইউজ করতে, বেসিক্যালি প্রয়োজন হয় না। যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে তখন হয়তো এক্সপ্রেস ইনস্টল করে সেটাকে করতে হবে। সেটাও খুব সহজেই করে ফেলতে পারবো। যেহেতু নেক্সট ইনবিল্ড নোড চালায়, তো ওর মধ্যে আমরা নোডের যেকোনো ফ্রেমওয়ার্কও ইনস্টল করে নিতে পারবো। কিন্তু জেনারেলি প্রয়োজন হয় না। তো নেক্সট নিজেদের থেকেই এই এপিআই রাউট ক্রিয়েট করতে সাহায্য করে এবং সেটাকে হ্যান্ডেলও করতে দেয়। আচ্ছা, এরপরে অথেন্টিকেশন, এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা যে ধরনের অ্যাপ তৈরি করব সেখানে লগইন, লগ আউট, সাইন আপ, রেজিস্ট্রেশন এই সমস্ত বিষয়গুলো থাকবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রয়োজন হবে অথেন্টিকেশন এর। তো জেনারেলি আমরা যদি একটা প্রোফাইল পেজ বানাই, তো সেই প্রোফাইল পেজ বা ড্যাশবোর্ডে আমরা এন্টার করতে দেব যে আ অ্যাকচুয়ালি জেনুইন যে ইউজার তাকেই। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে অথেন্টিকেশন এর, তাই না? তো সেইজন্য অথেন্টিকেশন বিষয়টা Next.js নিজে থেকেই হ্যান্ডেল করে নেয়। এছাড়াও ইম্পোর্টেন্ট যে বিষয়টা ডায়নামিক রাউটিং আর ক্যাচ অল রাউটস, বিশেষ করে ব্লগ। যখন আমরা ব্লগের কোনো পেজ বানাবো, ব্লগের জন্য আমরা যখন কনটেন্ট লিখবো, তো ব্লগের মাধ্যমে এসইও আরো বেটার হয়, তাই না? তো ব্লগ ডেফিনিটলি থাকবে। যেকোনো কোম্পানির ক্ষেত্রে আ যখন ওয়েবসাইট বিল্ড করা হয় বা ওয়েব অ্যাপ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে ব্লগের কনসেপ্টটা থাকে, যাতে
সেখানে অনেক বেশি কনটেন্ট দেওয়া যায় এবং Google-কে আরো বেশি আমাদের তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয় যে, "আমার ওয়েবসাইটটা দেখো, আমার ওয়েবসাইটটা বা পড়ো, লোককে সাজেস্ট করো।" তাই না? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রাউটের প্রয়োজন হবে। তার মানে বিভিন্ন স্পেসিফিক ব্লগ অনুযায়ী আমাদের কিন্তু রাউট ক্রিয়েট করতে হবে। তো সেইজন্য আমাদের ডাইনামিক রাউটিং এর যে সুবিধা সেটা কিন্তু Next.js এ দেওয়া রয়েছে। আর এটা খুব সহজেই করে নেওয়া যায়। ওকে? তারপরে স্ট্যাটিক সাইট যদি আমরা জেনারেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। মানে React এর মতো। যেমন React ফ্রন্ট এন্ড এ এসে গিয়ে স্ট্যাটিক সাইট যেমন একটা জেনারেট করছি যেখানে জেনারেলি চেঞ্জ হচ্ছে না পেজ। কনটেন্ট বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই। তো সেই টাইপের জিনিসগুলো আমরা এখানে করে থাকতে পারি। আর সেই সাথে তো সার্ভার সাইড রেন্ডারিং ডেফিনিটলি করব। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট আরো একটা জিনিস SEO র পরে, সেটা প্রত্যেকটা জিনিসই ইম্পোর্টেন্ট। কিন্তু আ আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ অপটিমাইজ করার মধ্যে সবচেয়ে বেশি হেডেক হয়ে যায় ইমেজকে অপটিমাইজ করা। কারণ ইমেজ আমরা যতই Photoshop বা আদার্স সফটওয়্যারে ফেলে সেটাকে কম্প্রেস করে নানান রকম অ্যাসপেক্ট রেশিও তে আমরা বিল্ড করে যতই না আমরা রেসপন্সিভ করার চেষ্টা করি বা মোবাইলে অনেক ফাস্ট লোড করানোর চেষ্টা করি, কোথাও না কোথাও ইমেজ এসে আমাদের কিন্তু একটা পেইন দেয়। তাই না? প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু ইমেজে এসেই আমাদের আ প্রবলেমটা শুরু হয়ে যায়। যে আমরা কোনো মতেই সেই সাইটটাকে স্পিড বা সাইটের পারফরম্যান্স বেটার করতে পারি না। ইমেজ এসে কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি করে। তো সেক্ষেত্রে Next.js পুরোপুরি এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিয়েছে। তো ইমেজের ক্ষেত্রে আমাদের আর হেডেক নেই। পুরো ইমেজের যে হেডেকটা পুরো Next.js নিজে থেকেই নিয়ে নিয়েছে। আমরা শুধু ইউজ করব। এছাড়াও Google ফন্ট ইউজ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন CDN ইউজ করতাম, তাই না? যে হয়তো Roboto বা Next, Roboto বা Lato ইত্যাদি যে ফন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা যখন ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের CDN এর প্রয়োজন হয়। তো এই যে বিষয়গুলো এই পুরো অপটিমাইজড ওয়েতে আমাদের কিন্তু ফন্টগুলো Next.js প্রোভাইড করছে। ঠিক আছে? তো Google ফন্টের ক্ষেত্রেও আমাদের প্রবলেম নেই। এছাড়াও আমরা যদি কাস্টম ফন্ট বাইরে থেকে আদার কোনো প্রিমিয়াম ফন্ট ইউজ করতে চাই সেটাও কিন্তু আমরা নরমালি যেমন ইমেজ ইউজ করি সেইভাবেই ইউজ করতে পারব। এছাড়াও আমরা ডিপ্লয়মেন্ট বা হোস্টিং এর জন্য আ আমাদের কাছে ভার্সেল রয়েছে, সেখানে আমরা করব। সেটা তো অবশ্যই শেষ গিয়ে দেখব। তো এই যে ১০ টা পয়েন্ট আমি যেটা বললাম, এই ১০ টা পয়েন্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা যদি চান আমি কমেন্ট সেকশনে আমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে নেক্সট এর ক্ষেত্রে। তো আশা করি একটা মোটামুটি ওভারভিউ পেয়ে গেছেন। তো আপনি এখন নিজেকে এটা বলতে পারেন যে আপনি যদি Next.js জানা থাকে তাহলে আপনি বলতে পারেন নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার। কারণ আপনি ব্যাক এন্ডেও কাজ করবেন, আপনি ফ্রন্ট এন্ডেও কাজ করবেন। তো দুটো একসঙ্গে মিলিয়ে। কিন্তু যখন এন্টারপ্রাইজ লেভেলে কাজ করা হয় মানে অনেক বড় লেভেলের প্রজেক্টে কাজ করা হয় তখন জেনারেলি কি করা হয়? React এর প্রজেক্ট হলো আলাদা করা হয়। মানে যেখানে UI বিল্ড করবে একটা টিম থাকবে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড এর জন্য কমপ্লিটলি ব্যাক এন্ড ডেভেলপার কিছু থাকবে, একটা আলাদাই টিম থাকবে। তারা তাদের মতো করে কাজ করবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। ওকে। তো সেক্ষেত্রে কোডটাকে সেপারেট রাখা হয় যাতে সেই জিনিসটাকে পুরোপুরি আ নিজেদের মতন করে আম কি বলবো? নিজেদের মতো করে হ্যান্ডেল করা যায় যাতে একে অপরকে ডিস্টার্ব না করে। ওকে। তো ফ্রন্ট এন্ড এর মতো চলবে, ব্যাক এন্ড এর মতো চলবে। তো এটা অবশ্যই একটা টিম থাকতে হবে। যদি হিউজ টিম একটা থাকে বড় প্রজেক্টে কাজ হচ্ছে, হয়তো ১ বছর ২ বছর ধরে সেই প্রজেক্ট চলবে। তো এখন আ এরকম হতে পারে যে আপনাকেই হয়তো দুটো কাজ করতে হবে। তো আপনি যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার দুটো দিক আপনি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি সেপারেট ওয়েতেও React আর ব্যাকএন্ড এর জন্য Next, Express বা MongoDB সার্ভার-টার্ভার ইউজ করে কাজ করলেন। আর এক্ষেত্রেও আপনি নিজেই যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার তো একই জায়গায় আপনি দুটো জিনিসের কাজ করার সুবিধা পাচ্ছেন। ওকে? তো আশা করি বোঝা গেছে যে আমাদের কি শিখতে হবে। তো এটা মোটামুটি একটা সিলেবাস ছিল। তো চলুন আমরা আ আজকে আবার ফ্রেশ করে ইনস্টল করি। ইনস্টল করে আমরা আবার কাজ শুরু করি। তো নেক্সট এর ওয়েবসাইটে এসে আমরা এখানে নেক্সট ক্রিয়েট অ্যাপ লেটেস্ট। তো এটা লেটেস্ট এখন যেটা চলছে তো সেই লেটেস্ট ভার্শনটা আমি একবার দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই যে 15.3.4 এই ভার্শনটা আমি ইনস্টল করছি। আর আপনার যদি মনে হয় যে না আপনার কোনো পুরোনো ভার্শনের প্রয়োজন হয় তো সেটাও আপনি ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে npx create next app @latest তো অলওয়েজ এটা লেটেস্ট মোডেই কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমার এখানে ওয়েবসাইট ফোল্ডার বানানোই রয়েছে। তো আমি এখানে সিএমডি ইউজ করে আমি এখানে আমার যে VS কোড আছে VS কোডে এটাকে কমপ্লিটলি এখানে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? তো এখন এটা যখন ওপেন হয়ে যাবে
আমার প্রজেক্টটা এখানে ওপেন হয়ে গেছে। তো এটা Next.js আমি নাম রেখেছি Next.js YouTube। আর তো এখন এটা সমস্ত ক্যাপিটালে আছে। তো জেনারেলি ক্যাপিটাল করা উচিত না। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল জিনিসটা NPM ঠিক পছন্দ করে না। তো আমাদের স্মল যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার ইউজ করা উচিত। আর যেহেতু রাউটার বানাবো তো সেক্ষেত্রে আমাদের হাইফেন ইউজ করা উচিত আন্ডারস্কোরের বদলে। তো এখন আমি এখান থেকে চুজ করে নিচ্ছি git bash বা কমান্ড প্রম্পট যেটা খুশি। আমি কমান্ড প্রম্পটটাকেই নিয়ে নিই। আপনাদের হয়তো অনেকের git bash নেই। তো সেইজন্য আমি কমান্ড প্রম্পটে দেখিয়ে দিচ্ছি। এখানে npm লেটেস্ট আর আপনি কি প্রজেক্ট বানাতে চাইছেন তো সেই প্রজেক্টের নামও দিতে পারেন। আর যদি আপনার ফোল্ডারের নাম যদি ছোট হাতের থাকে মানে স্মল লেটারে থাকে তাহলে আপনি সেটাকে ডট স্ল্যাশ দিয়ে স্টার্ট করতে পারেন। তো আমি এখানে নাম দিলাম সাপোজ আমার প্রজেক্টের নাম হলো ব্লগ বা মাই ব্লগ এরকম নাম রাখছি যে মাই ব্লগ এরকম নাম রাখতে পারি। এবার স্টার্ট করার জন্য আমার এখানে কয়েকটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের আনসার করতে হবে আমাকে। যে এখন আমাকে জিজ্ঞেস করেছে যে আমি TypeScript ইউজ করব কিনা। তো এক্ষেত্রে আমরা TypeScript এর মধ্যে যেতে চাইছি না, সেজন্য নো। তারপরে ESLint ইউজ করব কিনা ইয়েস। তারপরে Tailwind CSS ডেফিনিটলি আমি Tailwind CSS ইউজ করব। আমি কোনো সোর্স ডাইরেক্টরি চাইছি না, সেইজন্য নো। আর অ্যাপ রাউটার ইউজ করব ডেফিনিটলি আমি অ্যাপ রাউটার ইউজ করব কারণ আমি লেটেস্ট ভার্সন ইউজ করছি এটাই রেকমেন্ড করছি। অ্যাপ রাউটার ছাড়া কিন্তু পুরনো যে ভার্সনগুলো সেখানে পেজ রাউটার ছিল। ঠিক আছে? তো পেজ রাউটার ইউজ করছি না। আমি অ্যাপ রাউটার ইউজ করছি কারণ আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করছি তাই। টার্বো প্যাক এটা আমাকে পুরো প্যাকেজটাকে বান্ডেল করতে সাহায্য করবে। তো টার্বো প্যাক Next.js এর নিজস্ব আ একটা টুল। আচ্ছা। এরপরে এলিয়াস আমি @ দিয়েই চাইছি পুরো জিনিসটাকে কারণ এটা অনেক বেশি অপটিমাইজড। তো সেইজন্য আমি এটাকেও নো করছি। তারপরে আমার এখানে দেখতে পাচ্ছি আমি বিশেষ যে টুলগুলো আমার প্রয়োজন যেমন React.com Next ইত্যাদি এই জিনিসগুলো ইনস্টল হচ্ছে। আমি গত ভিডিওতেও একই কাজ করেছিলাম। আজকে আরেকবার দেখাচ্ছি কারণ শুরুতে ইনস্টল করার সময় অনেকেরই প্রবলেম হয়। তো সেইজন্য আমি এই প্রজেক্টে আবার ইনস্টল করা দেখাচ্ছি। আগামী প্রজেক্ট থেকে আমরা যেমন ফ্লোতে কাজ চলে সেরকমই করব। আর আপনাদের যদি কারোর প্রবলেম থাকে তাহলে বলবেন আমি আরেকবার এটাকে ইনস্টল করব। তো বেশ কয়েকবার আপনি এটাকে ইনস্টল করবেন। তাহলে দেখবেন যে আপনি used to হয়ে গেছেন। কারণ ১ম সত্যিই একটু কনফিউশন হয় যে কোন জিনিসটাকে ইয়েস নো করলাম না এটা একটু ডাউট থাকে। তো ঠিক আছে আমাদের প্র্যাকটিস হচ্ছে অসুবিধা নেই। আর গত ভিডিওতে কি হয়েছিল আমার সমস্ত প্যাকেজ ইনস্টল করার পর আমি যখন ওয়েবসাইট ওপেন করেছিলাম তখন আমার ইন্টারনেট কাট হয়ে গেছিল। ইন্টারনেট চলে গেছে। তো সেই সময় আমরা এররও পেয়েছিলাম। আজকে দেখা যাক কি হয়। তো আমার মোটামুটি প্যাকেজ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমাকে এবার এই জিনিসটাকে আ স্টার্ট করতে হবে। তো সেইজন্য আমার সবার ১ম এ এই যে মাই ব্লগ আমি একটা ফোল্ডার যেহেতু বানিয়েছি আমার প্রজেক্টের, তাহলে সেই ফোল্ডারে এন্টার করতে হবে। তো এটা মনে করে অবশ্যই আ সিডি মাই ব্লগ এখানে আমাকে এন্টার করতে হবে। এন্টার করার পরে npm রান dev। তো আপনারা যেহেতু React এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তো ডেফিনিটলি জানেন এই যে এই কোডগুলো কেন লিখছি। কারণ এখানে স্ক্রিপ্টে সমস্ত কিছু কিন্তু মেনশন করা আছে। তো রান dev এটাকে আমাকে রান করতে হচ্ছে। তো প্যাকেজ.json এ সমস্ত কিছু কিন্তু লেখাই আছে। আর যেহেতু এটা ফ্রেমওয়ার্ক তো ম্যাক্সিমাম হেল্প কিন্তু আপনি নেক্সট এর কাছ থেকে পাবেন। আপনাকে খুব কম কিছুই করতে হবে। খুব বেশি একটা এখানে ব্রেইন লাগাতে হবে না। ওকে? কারণ যেহেতু এটা ফ্রেমওয়ার্ক তো সমস্ত হেভি লিফটিং যে কাজগুলো সেগুলো React নিজে হ্যান্ডেল করে নিয়েছে। আপনি জাস্ট ওপর কাজ করতে থাকবেন। ওকে? ঠিক ছোট একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আমরা যদি কাস্টম CSS করতাম অনেক বেশি হেডেক নিতে হতো। কিন্তু Bootstrap ইউজ করার সময় কি হয়েছে? Bootstrap ইউজ করার সময় মেক্সিমাম হেডেকটা কিন্তু Bootstrap নিয়ে নিয়েছে। ওই রো গ্রিড বানাও, ফ্লেক্স করো, এই সমস্ত জিনিস কলাম-টলাম বানাও আর রেসপন্সিভ করো। মেক্সিমাম হেডেক কিন্তু নিয়ে নিয়েছিল, তাই না? তো আশা করি বোঝা গেছে যে Next.js নিয়ে অত বেশি ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। এবার আমি npm রান dev করলাম। রান dev করার পরে আমি যদি এখানে এন্টার করি, আমার এই প্রজেক্টটা স্টার্ট হবে এবং স্টার্ট হওয়ার পরে আমাকে কিন্তু আ ওয়েবসাইটে ওপেন করার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করবে। যেকোনো ২ টো লিঙ্ক আমি নিয়ে নিতে পারি। যেকোনো একটা এর মধ্যে থেকে ২ টো লিঙ্ক দিয়েছে। আ তো আমি এখান থেকে যেটা আছে আপনি ফলো লিঙ্কেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে এটাকে কপি করে নিন অথবা কন্ট্রোল ক্লিক করে এই লিঙ্কটাকে ফলো করুন। তাহলে আপনার ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে কিন্তু আপনার প্রজেক্টটা ওপেন হবে। তো এখন এটা একটু ওপেন হতে সময় নিচ্ছে। পুরো জিনিসটা কম্পাইল হচ্ছে। এটা আপনার নেটের উপরেও ডিপেন্ড করে যে আপনার নেট কতটা ফাস্ট বা স্লোপি আছে। তো ওয়েলকাম আমাদের নতুন যে প্রজেক্ট, ব্র্যান্ড নিউ যে প্রজেক্ট সেখানে এটা ওপেন হয়েছে। আরো একটা ইস্যু এসছে এখানে। তো ঠিক আছে।
আমি কন্ট্রোল এফ দিচ্ছি। এই ইস্যুটা চলে যাবে। আপনাদের যদি দেখেন যে এখানে কোনো এরকম রেড কালারের কোনো একটা ইস্যু দেখাচ্ছে, এটা আমি যেহেতু বেশ কয়েকবার এখানে ইনস্টল আনইনস্টল করেছি, তো এই ইস্যুটা রয়ে যাচ্ছে ক্যাশের কারণে। কারণ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, নেক্সটটা কিন্তু ক্যাশের একটা অনেক ইম্পোর্টেন্ট রোল প্লে করে। তো মেক্সিমাম জিনিস কিন্তু খুব ফটাফট ক্যাশে করে নেয়। তো সেইজন্য অনেক সময় এরর সহজে যেতে চায় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? হার্ড রিফ্রেশ করবেন। কন্ট্রোল F5 প্রেস করতে পারেন। কন্ট্রোল F5 প্রেস করলে সেই ক্যাশেটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে ক্যাশের একটা বড় রোল আছে নেক্সটে। ওকে? আর আরেকটা জিনিসে এখানে আরেকটা এরর আসতে পারে। আপনার যদি এরকম কোনো প্লাগইন ইনস্টল করা থাকে, আ যে প্লাগইনটা আপনার এই DOM-টাকে ম্যানিপুলেট করছে। এরকম টাইপের যদি কিছু প্লাগইন ইনস্টল করা থাকে যেখানে হয়তো আপনি এখানে কোনো প্লাগইন অন করে আপনার এটা হাইড উইথ দেখেন। এরকম অনেক প্লাগইন থাকে না যে আমরা আ ব্রাউজারের মধ্যে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন সেকশনের আমরা মেজারমেন্ট করার জন্য বিভিন্ন টুল ইউজ করে থাকি। এছাড়াও ডার্ক মোড, লাইট মোডের জন্য এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু ওই প্লাগইনটা যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে এরর কখনোই যাবে না। ইস্যু সবসময় দেখাতে থাকবে। হাইড্রেশন এর একটা ইস্যু দেখায়। ওকে? তো দেখবেন যে এখানে লেখা থাকবে যে কোনো হাইড্রেশন বলে কিছু একটা কথা আছে। যেমন কিছুক্ষণ আগে আমাকে দেখাচ্ছিল আমি হার্ড রিফ্রেশ করার পরে এটা চলে গেছে। তো এবার এই যে ওয়েবসাইট যেটা আমার ওপেন হয়েছে, এখন এই যে পেজটা, এই যে কনটেন্টটা, এই কনটেন্টটা কোথা থেকে আসছে? এটা আমাদেরকেই জানতে হবে। তো আজকের ক্লাস এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমাদের সবার ১ম এই যেটা দেখতে হবে যে এখানে কি ফোল্ডার আছে? তো আদার্স যে ফোল্ডার পত্র আছে এখানে, সেই জিনিসগুলো এই মুহূর্তে হেডেক না নিলেও চলবে। আর বেশ কিছু ফোল্ডার আপনার হয়তো চেনাও আছে। তো সবার ১ম এ আমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো এই অ্যাপ ফোল্ডার যেটা আছে। এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রয়েছে, এই ফাইলগুলোর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ফাইলটা হলো সেটা হলো layout.js, ঠিক আছে? এই layout.js টাই হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা ফাইল। তো এই ফাইলের মধ্যে এখানে কিছু জিনিস ইম্পোর্ট করে রেখেছে ওরা, যেমন গ্লোবাল সিএসএস আর দুটো ফন্ট ইনস্টল করা আছে। এখানে দেখছেন ইম্পোর্ট করা রয়েছে যে next/font/google। তো Next.js কি করে? ফন্ট কিন্তু এইভাবে ইম্পোর্ট করে ইউজ করে। ওকে? তো এখন ২ খানা ফন্ট ইনস্টল করা আছে এখানে, যেমন কি জেইস্ট স্যান্স আর জেইস্ট মোনো এরকম দুটো। এই দুটো যে ফন্ট ইনস্টল করা রয়েছে এখানে ইম্পোর্ট করা রয়েছে। তো বেসিক্যালি এই ফন্টটা হলো এদের ব্র্যান্ড। ঠিক আছে? এই যে ফন্টটা আছে না? তো এই ফন্টটাই হলো ওরা ওখানে সাজিয়ে রেখেছে। ওদের ১ম যে প্রজেক্টটা সেটা। এই যে দেখতেই পাচ্ছেন যে এই ফন্টটা কিন্তু ওরা ইউজ করছে ওখানে। তো ঠিক আছে, এরা যা খুশি ফন্ট ইউজ করুক, আমরা আমাদের মতো ফন্ট পরে ইউজ করতে পারবো। তো এই দুটো জিনিস হলো ফন্ট রিলেটেড। ঠিক আছে? এই যে দুটো যে আ অবজেক্ট দেখতে পাচ্ছেন, এই দুটো অবজেক্ট। তো ফন্টের ক্লাসে আমরা দেখে নেব ফন্ট কিভাবে কাজ করে। এছাড়াও globals.css, এই globals.css এর মধ্যে বেশ কিছু কমন যে সিএসএস লেখা থাকে না? এই সিএসএস গুলোই রয়েছে। আর একদম টপে ইম্পোর্ট করা আছে Tailwind CSS। ঠিক আছে? যেহেতু Tailwind CSS আমি কিন্তু ইনস্টল করেছিলাম। আমি ইয়েস করেছিলাম। Tailwind CSS কে আমি চেয়েছিলাম। সেইজন্য Tailwind CSS ইনস্টল করা আছে। তো প্রোডাকশন সাইড এ মেক্সিমাম সময় Tailwind ইউজ করা হয়। তো আমরা ইনস্টল করেই নিয়েছি ১ম থেকে। আচ্ছা। তারপর layout.css এরপরে কি আছে? এই যে আরেকটা পার্ট আছে যেটা হলো মেটাডেটা। তো এই মেটাডেটা যে অবজেক্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের যে ওয়েবসাইটের যে টাইটেল, যে ক্রিয়েট নেক্সট অ্যাপ লেখা রয়েছে না? দেখুন এই যে ক্রিয়েট নেক্সট অ্যাপ। তো এটা হলো এখান থেকে আসছে এই মেটাডেটা। এই মেটাডেটার মধ্যেই কিন্তু আরেকটা জিনিস রয়েছে, দেখুন যে ডেসক্রিপশন। এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটের সেই ডেসক্রিপশনটা। তো এটা হলো SEO পারপাস এ আছে। তো এখন এটার আপাতত প্রয়োজন নেই। এটাও আমি আ এরকম ক্লোজ করে রাখলাম। এরপর হলো আমাদের এই যে ফাংশনটা যেটা আছে, সেই ফাংশনটা কি লেখা আছে সেটা দেখি। আমাদের এখানে রয়েছে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন রুট লেআউট। এই যে ফাংশনটা আছে এটাই কিন্তু রুট। আমাদের যেমন আ একটা রুট ফাইল ছিল না? একটা রুট ছিল রিঅ্যাক্টর প্রজেক্টে, যার মধ্যে সমস্ত কিছু গিয়ে এড হতো। এটা হলো সেটা। ওকে, নেক্সট এর ক্ষেত্রে এই রুট লেআউট। এই যে নামটা যেমন আছে এই নামটা এরকমই থাকবে। ঠিক আছে? রুট লেআউট। এই যে এমনই নাম থাকবে। তারপরে আমাদের এই ফাংশনটা রয়েছে, সেখান থেকে রিটার্ন করা হচ্ছে এই যে দেখুন HTML বডি, তারপরে বডি শেষ হচ্ছে, তারপরে বডি HTML টা শেষ হচ্ছে। এর ভিতরে কিছু ক্লাস নেম লেখা রয়েছে। ক্লাস নেম কোনটা? এটা কিন্তু ক্লাস নেম যেটা লেখা রয়েছে সেটা হলো সেই ভ্যারিয়েবলের। ওকে? তো মানে এটা বেসিক্যালি কোন ভ্যারিয়েবল? সেটা হলো এই ফন্টের। ঠিক আছে? এই ফন্টের নামগুলো লেখা রয়েছে। এটা ফন্ট রিলেটেড। এটা নেক্সট রিলেটেড এমন কিছু না যে এটা আমাকে লিখতেই হবে এমন কিছু না। তো এটা ফন্ট যেহেতু বডিতে দেওয়া আছে, তো পুরো পেজে আমার এখান থেকেই ফন্টটা কিন্তু এপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি?
এরপরে দেখুন এখানে একটা প্যারামিটার কিছু একটা হয়তো দেখছেন যে ডিস্ট্রাকচার করা রয়েছে না চিলড্রেন নামে। এখন এই চিলড্রেনটা কি? এই চিলড্রেনটাই এখানে আবার কল করা রয়েছে। তার মানে এখানে এই চিলড্রেনটা কিছু এসে এড হবে। এখন আমাদের বুঝতে হবে এই চিলড্রেন ব্যাপারটা কি? তো লেআউট যেটা সেই লেআউটটাই যেহেতু মেইন ফাইল, তো এখন এই ফাইলটা কি হচ্ছে পুরো আমার ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপের স্ট্রাকচারটা তৈরি করছে। ওকে? সেইজন্য আমাকে এখানে HTML বডি এটা মাস্ট লিখতেই হবে। তো কোন পেজে? এটা হলো layout.js পেজে। এটা হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস। ওকে? এটাই হলো কিন্তু আমার আ পুরো প্রজেক্টটাকে হ্যান্ডেল করবে এখান থেকে। এখান থেকেই আমরা কন্ট্রোল করবে। এখন এই layout.js এর মধ্যে এই চিলড্রেনটা কোনটা? এই চিলড্রেনটা হলো এই page.js। আপনি যদি পুরোনো প্রজেক্টে কাজ করে থাকেন বা পুরোনো প্রজেক্ট যদি দেখেন মানে পুরোনো ভার্সনের, তো সেক্ষেত্রে এই অ্যাপ থাকতো না। সেক্ষেত্রে পেজ রাউটার ইউজ হতো। ওকে? তো সেইজন্য এর ভিতরে index.js ছিল। এখানে আবার index.js কোনো ফাইল বানাতে যাবেন না। ওকে? তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে কিন্তু page.js নামেই বানাতে হবে। তো এখন page.js এর মধ্যে এখানে যাবতীয় যে কোডগুলো লেখা রয়েছে, এই কোডগুলোই কিন্তু আমার এখানে গিয়ে আ শো করছে। এখানে গিয়ে রেন্ডার হয়েছে। তো এখন এই যে পুরো পেজ, এই পেজটাই এই যে পেজটা আছে, এই পেজটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হোম পেজ। ওকে? এই যে ডিফল্টে অ্যাপের ভিতরেই যে পেজটা রয়েছে, সেই পেজটাই কিন্তু হলো হোম পেজ। ঠিক আছে? এখন এই যে হোম পেজটা, এই হোম পেজটা কোথায় গিয়ে রেন্ডার হচ্ছে? এই লেআউটের মধ্যে গিয়ে। ঠিক আছে? এখন এই হোম পেজটাই লেআউটের মধ্যে গিয়ে রেন্ডার হচ্ছে। এটাই হলো আমাদের হোম পেজ। বা ধরতে পারেন যে এটাই হলো ইনডেক্স পেজ। যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু index.html বলে যেটা থাকে না? বা index.js পুরোনো ভার্সনের কথা বলছি আমি। আ তো আপনি এখানে আবার index.js লিখবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন এই page.js পেজ থেকে এটা রেন্ডার হচ্ছে। তা এখন আমরা কি করতে পারি? এখানে গিয়ে পুরো যে এখানে যে কোডটা লেখা রয়েছে না? এই পুরো কোডটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এখানে যাবতীয় যা ইমেজ-টিমেজ যা কিছু আছে, পুরো জিনিসটাকে আমি এখান থেকে সরিয়ে দিই। তাহলে আমরা কিছুটা আইডিয়া পাবো। এখানে ইমেজ-টিমেজ যা কিছু আছে, এখান থেকে এই ফুটার আছে, মেইন কনটেন্ট, এখানে ফুটার আছে। আমি এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকু ঠিক আছে। আর এর ভিতরে গিয়ে আমি লিখে দিচ্ছি যে H1 এর মধ্যে এসে আমি লিখছি কে hello next.js H1। এখন এটাকেই যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে এই যে hello next.js এটা আসছে। আর আমরা কিন্তু এখানে ক্লাস নেম ইউজ করতে পারি। কিভাবে? যেমন টেক্সট 2 এক্সেল বা 3 এক্সেল বা 4 এক্সেল কিছু আমরা দেখছেন টেক্সট কিন্তু এখানে রয়েছে। যে তার মানে আমাদের আ পুরো টেলউইন্ড এর পুরো কন্ট্রোল কিন্তু আমাদের হাতেই রয়েছে। ঠিক আছে? আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না। এবার আ এখানে যে বিষয়টা আমাদের জানা সেটা হলো রিঅ্যাক্ট এ আমাদের কিন্তু রিঅ্যাক্ট রাউটার ছিল। তো ওখানে রাউটার ইনস্টল করে তারপরে কিন্তু রাউটার ক্রিয়েট করতে হতো। আলাদা একটা লাইব্রেরির প্রয়োজন ছিল। এখানে কিন্তু সেই প্রয়োজনটা নেই। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? আমরা যদি এখানে এসে URL এর মধ্যে লিখতে চাই যে অ্যাবাউট, এরকম লিখলাম যে অ্যাবাউট। তাহলে কি হবে? আমাদের এখান থেকে অ্যাবাউট পেজে নিয়ে আসার কথা। কিন্তু আমরা তার বদলে কি দেখতে পাচ্ছি? একটা 404 পেজ। তো এই যে 404 যে এরর পেজটা যেটা রয়েছে, সেটাও কিন্তু React এর নিজস্বই বিল্ড করা আছে। আমাদের তার জন্য হেডেক নিতে হয়নি। আমরা যদি নিজের থেকে বানাতে চাই তো সেটা আমরা নিজেরাও বানাতে পারবো। এখন আমি চাইছি অ্যাবাউট পেজে আসলে যেন আমি অ্যাবাউট দেখতে পাই। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? তো সিম্পল কি করতে হবে আমাকে? এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে? তার নাম রাখতে হবে অ্যাবাউট। কারণ এটা হলো ফোল্ডার বেস রাউটিং। ঠিক আছে? এটা কিন্তু ফোল্ডার বেস রাউটিং। আপনি যে নামে ফোল্ডার বানাবেন সেই নামেই কিন্তু আপনার রাউটার হয়ে যাবে। ওকে? এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে 404 পেজ আসছে। কেন? কারণ শুধু ফোল্ডার বানালেই হবে না। এর ভেতরে পেজ বানাতে হবে একটা। তো পেজের নাম হবে যে page.js। তো page.js লিখুন বা JSX লিখুন। তো JS লিখুন। আ এটা পরে বলব যে JS আর JSX লিখলে কি ডিফারেন্স ক্রিয়েট হবে। এখন এই পেজের মধ্যে গিয়ে এই ফাইলপত্র বানাতে হবে। তো এখানে সিম্পল আমরা এরকম React এর যে ডিফল্ট যে স্ট্রাকচার সেটা নিতে পারি। যে ১ম লাইনের প্রয়োজন নেই। আমরা এখান থেকে একটা জিনিস, একটা ফাংশন এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। নাম রাখলাম অ্যাবাউট।
ওকে, এই নামটা খেয়াল রাখতে হবে। এ কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। এটা আমরা রিয়াক্ট থেকে শিখেই এসেছি। এই জায়গাটা রিয়াক্টের পুরো গল্প চলছে এখন। ওকে? আ রিয়াক্টের ফ্রেমওয়ার্ক তো obviously রিয়াক্টের বিষয়ই চলবে এখানে। তো এখানে লিখতে পারি যে ওয়েলকাম টু অ্যাবাউট ফিল। এখন কিছু একটা লিখে দিলাম। এখানে পেজ না, এখানে আমাকে লিখতে হবে অ্যাবাউট। এই যে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। তাহলে বুঝতে পারলেন যে আমার যখন অ্যাবাউট পেজের দরকার ছিল আমি একটা ফোল্ডার বানিয়েছি অ্যাবাউট নামে। তারপরে page.jsx এভাবে লিখেছি। আচ্ছা, এরপরে আমি আরেকটা ফোল্ডার বানাচ্ছি এখানে এসে অ্যাপের ভিতরেই। তো তার নাম রাখছি আমি লগইন। এখন লগইন রাখলাম এবং লগইনের মধ্যে এসে আমি page.js নামে আবার একটা ফোল্ডার বানিয়ে নিলাম। আর এর ভিতরে আমি ডিফল্ট সেটআপ নিয়ে নিলাম আর এর মধ্যে লিখে দিলাম h1 h1 এর নাম রাখলাম লগইন। তো আমার এখানে যে হিন্ট যেটা আছে সেটা কাজ করছে না কোনো একটা কারণে। তো আমি যদি এখন এখানে লিখি লগইন, তাহলে আমার লগইন পেজ দেখাবে। তো এক্ষেত্রে হয়তো খেয়াল করলেন যে আবার কিছু একটা এখানে হাইড্রেশন এর এরর আছে। ঠিক আছে? এটা কিছু এখন যায় আসছে না। আমাদের পেজ কিন্তু ঠিকঠাক শো করছে। এখন এখানে পেজ নাম রাখতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। বা এখানে লগইন এ লিখতে হবে এমন কোনো মানে নেই। আপনি এখানে যা খুশি নাম রাখতে পারেন। ওকে? কিন্তু মিনিংফুল নাম হলেই বেটার। তো লগইন আছে যখন তাহলে আমি এখানে রাখবো লগইন। ঠিক আছে? তো আমি এক্ষেত্রে রাখবো লগইন। ওকে? তো এখানে কি এরর আসছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে সলভ করে নেব। তো এখন যদি আপনার মনে হয় কনট্যাক্ট আস আপনি পেজ বানাবেন তাহলে কিন্তু আপনি আ নাম রাখবেন এভাবে। ওখানে নাম রাখলেন যে কনট্যাক্ট হাইফেন আস, কারণ আমাদের রাউটিং এর জন্য হাইফেন দরকার। এখানে কোনো আন্ডারস্কোর বা স্পেস কিন্তু দেবেন না। তো এখানে আমি বানাচ্ছি page.js আর এর ভিতরেও RAFCE এটা ক্রিয়েট করলাম আর এর মধ্যে h1 প্লেস করলাম। এখানে লিখে দিলাম কনট্যাক্ট আস h1 এখানে ওয়েস টু ক্লোজ করতে হবে। এবার আমি যদি এখানে এসে লিখি যে কনট্যাক্ট, তাহলে কিন্তু 404 পাবো। আর আমি যদি লিখি কনট্যাক্ট আই ক্যান আস, তাহলে কিন্তু আমি কনট্যাক্ট আস পেয়ে যাচ্ছি। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কত সহজেই কিন্তু এরকম পেজ ক্রিয়েট করতে পারি। আরেকটা ইস্যু হবে যে প্রত্যেকটার উপরে যেহেতু পেজ এরকম লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইখানে রাইট সাইডে এসে একটু দেখে নিতে হবে যে আপনি কোন পেজে আছেন। তো সেক্ষেত্রে আমি বলব ফাংশনের নাম যেটা আপনি এক্সপোর্ট করছেন, প্রত্যেকটা ফাংশনের নাম আপনি যে পেজটা আপনি ক্রিয়েট করছেন সেই নামে রাখুন। এখানে নাম কোনো বাধ্যবাধকতা এরকম কিছু নেই। দেখলেন আমি কনট্যাক্ট পেজ কিন্তু রান করাতে পেরেছি। কনট্যাক্ট আমার এখানে লিখতে হয়নি। আমাকে কনট্যাক্ট লিখতে হয়। তা সত্ত্বেও আমি রান করাতে পেরেছি। এখন যদি আমার নামটা যেহেতু কনট্যাক্ট আস, তাহলে আমি এখানে নামটা কিভাবে লিখতে পারি? আমি কিন্তু এরকম কনট্যাক্ট আর আস এইভাবে লিখব। ঠিক আছে? এটা হলো রুলস। আর মানে একটা কনভেনশন। এইভাবে লেখাটাই ঠিক আছে। তো তা সত্ত্বেও আমার কিন্তু আমি যদি ব্রাউজারে এসে দেখি আমার দিক থেকে কাজ করবে। ওকে? তো দেখুন এখানে পারফেক্টলি কাজ করছি। তো আশা করি বোঝা গেছে। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে। তো আমাদের চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করে নেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আমাদের যে প্রজেক্ট সেখানে আমরা দেখব হেডার ফুটার আমরা কিভাবে বানাতে পারি। আজকের ভিডিও এতটুকু। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।